আজ আমরা পড়ব পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব এবং সময় থাকলে পরের অংশ আলোচনা করব। তো এখন মূল আলোচনার বিষয় পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব। এখন তোমাদের দুটো বিষয় পরিচিত হওয়া আগে দরকার। এক হচ্ছে ইতিহাস আর দুই হচ্ছে পেশাদারি বিষয়। তো যাই হোক, এখানে অনেকগুলো আমরা শব্দ ইউজ করলাম, পেশাদারি শাখা, ইতিহাস। তো সবার প্রথম আমরা ইতিহাস ব্যাপারটা একটু জেনে নিই। ইতিহাসের ইংরেজি শব্দ হিস্টোরি। এই হিস্টোরি শব্দটি কিভাবে এসেছে? ল্যাটিন শব্দ হিস্টর এবং গ্রিক শব্দ হিস্টোরিয়া। ল্যাটিন শব্দ হিস্টর এবং গ্রিক শব্দ হিস্টোরিয়া। এই ল্যাটিন শব্দ হিস্টোর মানে হলো জ্ঞান, আর হিস্টোরিয়া গ্রিক শব্দ অর্থাৎ সত্যকে বের করে নিয়ে আসার জন্য যে অনুসন্ধান। তো স্বাভাবিকভাবেই আমরা ইতিহাসের অর্থটা বুঝতে পারছি যে ইতিহাস হলো অতীতকালের আমাদের যে ফেলে আসা মানব সমাজ, সেই ফেলে আসা মানব সমাজের ধারাবাহিক বিবর্তন। অর্থাৎ তাহলে এখানে হিস্ট্রি হলো যে জ্ঞান, অর্থাৎ কি বললাম যে হিস্টর এবং হিস্টোরিয়া, তাহলে সত্যকে অনুসন্ধান করা। তাহলে ইতিহাস হলো যে সত্য ঘটনাকে অনুসন্ধান করে নিয়ে এসে তা আমাদের উপযোগী করে বিশ্লেষণ করা বা ব্যাখ্যা করা। তো এখন সেই ইতিহাস কি, এই বিষয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন ধরনের তাদের উপযোগী মতামত ব্যক্ত করেছেন। এ প্রসঙ্গে হেরোডোটাস বলছেন, ইতিহাস হলো অতীত ঘটনার সত্য এবং সুন্দর বিবরণ। হেরোডোটাসকে আমরা সবাই চিনি, তিনি ইতিহাসের জনক। আবার ইবনে খালদুন তিনি বলছেন, মানব সভ্যতার সামাজিক আর স্বাভাবিক বিবর্তনকে বলা হয় ইতিহাস। আবার আমরা যদি ইএইচ কারের কথা তুলে ধরি তাহলে বলবো, বর্তমান এবং অতীতের অন্তহীন সংলাপকে তিনি ইতিহাস বলে উল্লেখ করছেন। আবার বলছেন যে র্যাঙ্কে, লিওপোল্ড ভন র্যাঙ্কে, যিনি আধুনিক একজন ইতিহাসবিদ, তিনি বলছেন যে ঘটনা যেভাবে ঘটেছে তা সঠিকভাবে বর্ণনা করার নামই হলো ইতিহাস। আবার বিউরি বলেছেন, ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কমও নয় আবার এর বেশিও নয়। তাহলে আমরা দেখব যে এখানে বিভিন্ন ঐতিহাসিক পণ্ডিত ব্যক্তিদের ইতিহাস নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি বা তাদের মতামত এগুলো আমরা বুঝি। তাই স্বাভাবিকভাবে সাধারণভাবে আমরা বুঝতে গেলে এখন হয়তো তোমাদের মনে হতে পারে সেটা কিন্তু অনেক জটিল তথ্য দিয়ে কথা বলা আছে। তো সাধারণভাবে বলতে গেলে যে অতীতকালে মানব সমাজের ধারাবাহিক বিবর্তনকেই আমরা বলবো ইতিহাস। পূর্বে ইতিহাস বলতে সাধারণত রাজা, রাজপরিবার, রাজপ্রাসাদ
অভিজাত এদের কথা। কিন্তু এখন বর্তমানের ইতিহাস বলতে সমাজের সর্বস্তরের মানুষ, একবারে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সমস্ত স্তরের পর্যায়ের মানুষের খাওয়া দাওয়া, পোশাক আশাক, সংস্কৃতি, সভ্যতা, বিজ্ঞান, অর্থনীতি, শিল্প, কারিগরি ক্ষেত্র সব দিকগুলোই ইতিহাসের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, আমরা এতক্ষণ ইতিহাসের বিষয়টা দেখলাম। ইতিহাস হচ্ছে সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। তাহলে আবার প্রশ্ন তোমাদের হতে পারে যে সমাজবিজ্ঞান ব্যাপারটা কোনটা? সমাজবিজ্ঞান কি? সমাজবিজ্ঞান হচ্ছে যে সমাজে, অর্থাৎ মানব সমাজে মানব সভ্যতার সঙ্গে যুক্ত, মানুষের সঙ্গে যুক্ত বিভিন্ন দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা যেসব গ্রন্থ বা সাহিত্যে উল্লিখিত আছে সেগুলোই হচ্ছে সমাজবিজ্ঞান। যেমন আমরা ইতিহাস তো একটা বড় সমাজবিজ্ঞানের অংশ বললাম। ইতিহাস, ভূগোল, যেটা সোশিওলজি, সমাজবিদ্যা, সমাজতত্ত্ববিদ্যা, বলতে পারি রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতিবিদ, এই সব বিষয়গুলোই হল সমাজবিজ্ঞানের একটি শাখা। তাহলে এর মধ্যে ইতিহাস হলো সমাজবিজ্ঞানের সেই গুরুত্বপূর্ণ শাখা যে শাখার অধ্যয়নের মাধ্যমে বা অধ্যাপনার মাধ্যমে আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের দিশা খুঁজে পায়। অর্থাৎ আমাদের মানব সমাজের ফেলে আসা তাদের জীবন, তাদের সভ্যতা, সংস্কৃতি, পরিবেশ, বিজ্ঞান সমস্ত কিছুই আমরা বুঝতে পারি। এর ফলে আমাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথ আরও সুগম। তো এই যে সমাজবিজ্ঞানের শাখা হিসেবে ইতিহাস, তা প্রথমেই আমাদের মূল বিষয়টা বলেছিলাম যে পেশাদারি শাখা হিসেবে ইতিহাস। তাহলে এখন আসল কথায় আসি, পেশাদারি শাখা। পেশাদার কি? প্রফেশনাল ডিসিপ্লিন। তাহলে পেশাদার, আমরা প্রফেশন প্রথমেই বুঝি, প্রফেশন পেশা। তাহলে যখন কোনো একটা বিষয় একটা পেশার না প্রফেশনাল হয়ে যায় তখন সেটাকে পেশাদারি। অর্থাৎ আমরা ঘুরিয়ে একটু সংজ্ঞার মতো করে বলতে পারি যে কল্পনা বা পক্ষপাতিত্ব দ্বারা প্রভাবিত না হয়ে ঐতিহাসিক যখন পরীক্ষামূলকভাবে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তা সঠিকভাবে বিশ্লেষণ করেন, তারপর নিরপেক্ষভাবে ইতিহাস রচনা করেন, তখনই আমরা তাকে বলতে পারি পেশাদারি ইতিহাস। কি বললাম আরেকবার বলি, যে কল্পনা বা পক্ষপাতিত্ব দ্বারা প্রভাবিত না হয়ে পরীক্ষামূলকভাবে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সঠিক বিশ্লেষণী ক্ষমতা প্রয়োগ করে নিরপেক্ষভাবে ইতিহাস রচনা করার পদ্ধতি হল, বা নিরপেক্ষভাবে ইতিহাস রচনা করাই হল পেশাদারি ইতিহাস। এখন তাহলে সেই পেশাদারি ইতিহাস রচিত হয়, তাহলে বিভিন্ন তথ্যকে সংগ্রহ করা হয়, মানুষের জীবন, তাদের জীবনযাত্রা, তাদের সংস্কৃতি, তাদের অর্থনীতি, তাদের বিজ্ঞান, তাদের শিল্প, বিভিন্ন বিষয়, তাদের দৈনন্দিন জীবন, সমস্ত বিষয়গুলোকে গঠনমূলকভাবে সেগুলোকে আলোচনা করা হয়, সেগুলোকে বৈজ্ঞানিক পথে সেগুলোকে সংগ্রহ করা হয়, সেগুলোকে বাছাই করা হয়, তারপর সঠিকভাবে সেগুলোকে বিশ্লেষণ করা হয়, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়, এবং তারপর সেখান থেকে একটা ইতিহাসের মাল মশলা হিসেবে সেগুলোকে আমরা গ্রহণ করতে পারি। তাহলে স্বাভাবিক কারণেই এই ইতিহাস রচনা করতে গেলে বৈজ্ঞানিক এই ঐতিহাসিক সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে বিশ্লেষণের মাধ্যমে তবে ইতিহাস, তবে সেই ইতিহাস হয়ে যায় অনেক বেশি গ্রহণযোগ্য।
এবং যখনই ঐতিহাসিক তার বিভিন্ন আঙ্গিকে পরীক্ষামূলকভাবে, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গিতে, নিরপেক্ষভাবে, পক্ষপাতমূলক আচরণ না করে, কল্পনা না করে যখন তার ঐতিহাসিক বস্তুগুলোকে বিচার বিশ্লেষণ করে, বাছাই করে, পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে ইতিহাস রচনা করেন, তখন সেখানে কিন্তু পেশাদারি ইতিহাসের রচিত হয়। তা এখন এই পেশাদারি ইতিহাসের শাখা হিসেবে, মানে অর্থাৎ পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব কতটা, সেটা আমরা এখন দেখব। প্রথমেই আমরা আসবে অতীতের ধারণা। তাহলে ইতিহাসের বিষয় কি? যে অতীতকালের আমরা বললাম মানব সভ্যতার একটা ধারাবাহিক বিবর্তন। তাহলে অতীতকালে মানব সভ্যতার ধারাবাহিক বিবর্তন মানে হলো যে অতীতকালের বিভিন্ন সময়কে ঐতিহাসিক পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেন, সাল সময় বিচার করেন, তারপর সেটা ইতিহাসে সংরক্ষিত করে রাখেন। সেই সংরক্ষিত করে রাখা বিষয়টি আমরা ইতিহাসের অন্তর্ভুক্ত করে নিয়েছি। তাহলে সেই আদিম পর্যায়ে মানুষের জঙ্গলের জীবন থেকে শুরু করে ধাপে ধাপে মানুষ কিভাবে উন্নত হয়েছে, কিভাবে মানুষ উন্নত সভ্যতার সৃষ্টি করেছে, ধীরে ধীরে মানুষ যে আজ এক বিরাট জেট যুগে এসে পৌঁছেছে, সেসব কথা কিন্তু আমরা এই ইতিহাস থেকেই জানতে পারি। তাই আয়নার দিকে তাকালে যেমন আমরা তার প্রতিচ্ছবি দেখতে পাই, তেমনি আমরা এই অতীতের ইতিহাস ঘাঁটতে গেলে কিন্তু আমরা সেই অতীতকালের সমাজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সমস্ত বিষয় কিন্তু আমরা জানতে পারি। তাই বলা হচ্ছে অতীতের আইন। 2 নম্বর হচ্ছে জ্ঞানের বিকাশ। তাহলে ইতিহাস যদি আমরা পড়ি, আমরা যদি সেই অতীতের ঐতিহাসিকের পরিবেশিত ইতিহাস সংরক্ষিত বিষয়গুলি যদি আমরা পড়াশোনা করি, তাহলে কি বলব? বিভিন্ন সাম্রাজ্যের উত্থান পতন, তাদের উত্থানের কাহিনী কি, কীভাবে সাম্রাজ্যের পতন ঘটল, তাদের রাজনীতি কেমন ছিল, ধর্মনীতি, সমাজ ব্যবস্থা, তাদের বিজ্ঞান চেতনার প্রসার হয়েছিল কি না, বিশেষ কোন মহাপুরুষের আবির্ভাব হয়েছিল, সেটা কোন সময়, তিনি কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়েছিলেন। তাহলে স্বাভাবিকভাবেই আমরা কিন্তু একটা বিরাট কর্মযোগ আমরা খুঁজে পাই সেই অতীতের আয়না থেকে বা আমরা ইতিহাস থেকে। তাই ইতিহাস পাঠ করে আমরা অতীতকালের বিস্তৃত ধারণা আমরা করতে পারি। 3 হলো ধারাবাহিকতা। ধারাবাহিকতাটা কি না, প্রাচীনকালে বিভিন্ন সভ্যতা নিশ্চয় একটা ধারা মেনে, অর্থাৎ সময় মেনে কিন্তু পৃথিবীতে সব ঘটনাই কিন্তু ঘটে যায়। আমরা আগেই বললাম মানব সভ্যতার ধারাবাহিক বিবর্তন। তাহলে আমরা ইতিহাসের বিষয় হলো যে আমাদের ফেলে আসা সময়টাকে একটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে, সত্যাসত্য নিরূপণ করে, সেটাকে একটা নির্দিষ্ট কালপঞ্জি বা সময় ধরে সেটা আমাদের কাছে পরিবেশন করা। তাহলে ইতিহাসের বিভিন্ন যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সেই প্রাচীন যুগে কীরকমভাবে শিল্প গড়ে উঠেছিল, মধ্যযুগে তার কোন রূপ এসেছিল। যেমন আমরা যদি ধরি যে সিন্ধু সভ্যতাকে আমরা হয়তো বলি প্রাচীনতম সভ্যতা, দেখা যাচ্ছে সিন্ধু সভ্যতা একটি নাগরিক সভ্যতা, নগর কেন্দ্রিক সভ্যতা। তাহলে
এই যে ধারাবাহিকভাবে সভ্যতা গড়ে উঠছে সেটা আবার আমরা কী করে বুঝবো? যদি সিন্ধু সভ্যতার আগে আমরা পৌঁছে যাই, দেখবো মেহেরগড় সভ্যতা যীশু খ্রিস্টের জন্মেরও প্রায় 6,000 থেকে 7,000 বছর আগে যদি চলে যায়, দেখবো একটি মেহেরগড়ে একটি কৃষিকেন্দ্রিক গ্রামীণ সভ্যতার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে সেই আমরা যদি সিন্ধু সভ্যতার প্রাক অবস্থা যদি ধরে নিই, প্রথমে মানুষ সাধারণভাবে বনে জঙ্গলে বাস করত, তারপর মানুষ সভ্য হয়, ধীরে ধীরে সে মাটি পাথর খড় দিয়ে বাড়ি তৈরি করে, আমরা তার একটা নিদর্শন পাচ্ছি মেহেরগড় অঞ্চলে। তারপর মানুষ যত দীর্ঘদিন যায় তত আরও বেশি অভিজ্ঞতা অর্জন করে, আরও বেশি অভিজ্ঞতা অর্জনের সঙ্গে সঙ্গে তখন সেই মাটির তৈরি ঘর থেকে এখন আসে কংক্রিটের বাড়ি তৈরি করা, বড় বড় উঁচু বাড়ি তৈরি করা, তাহলে পাকা বাড়ি তৈরি করা, বড় বড় রাস্তাঘাটের সূচনা করা, নাগরিক সভ্যতা গড়ে তোলা। আবার আমরা পরবর্তী দিকে চাই, আবার এক সময় দেখা গেছে গ্রামীণ সংস্কৃতি এসেছে, আবার ধীরে 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 আবার শহরের সংস্কৃতি, নাগরিক সভ্যতার বিকাশ করতে 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 মানুষ উন্নত সভ্যতায় এসে দাঁড়িয়েছে। তাহলে স্বাভাবিক আমরা এই বিষয়গুলো থেকে বলতে পারছি যে ধারাবাহিকতাও কিন্তু ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান যুগের ভিত্তি আমরা বললাম ইতিহাস অতীতের আয়না, অতীতের সাক্ষী। তো অতীতকালের সময় বর্তমানের শেকড়, ভবিষ্যতের শেকড় আছে, বর্তমানের শেকড় আছে অতীত। তাহলে যদি আমরা ইতিহাসকে সঠিকভাবে জানতে পারি, তাহলে আমরা বর্তমানের ত্রুটি বিচ্যুতি নির্ণয় করতে পারব এবং আমরা ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারব। তাই যদি ইতিহাসকে ভালোভাবে বুঝতে হয় বা জানতে হয়, তাহলে বর্তমানকে যদি ভালোভাবে বুঝতে হয় বা জানতে হয়, যদি একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে তুলতে পারি আমরা, তাহলে অবশ্যই আমাদের ইতিহাসের জ্ঞান অবশ্যই প্রয়োজন। আমার সব ক্ষেত্রেই তোমরা জানো, তোমার একটা এক্সপিরিয়েন্সের বেশি দাম থাকে সবসময়, সব ক্ষেত্রেই অভিজ্ঞতা। তাহলে আমরা যদি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারি, আমরা যদি আগামী দিনে তোমাদের কাছে একটা সুন্দর বিশ্ব তুলে দিতে পারি, তাহলে অবশ্যই আমাদের অতীতের ত্রুটিটাকে মনে রাখতে হবে। আমাদের এর সঙ্গে মনে রাখতে হবে অতীতের সুন্দর পরিকল্পনাটা, কিভাবে সেই অতীতের ত্রুটি এবং পরিকল্পনাকে নিয়ে আমরা বর্তমানকে এগিয়ে যেতে পারি, এবং বর্তমানকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানের ত্রুটি এবং অতীতের ত্রুটিকে এক করে আমরা ভবিষ্যতের কাছে যাতে তোমাদের সুন্দর ভবিষ্যৎ ফিরিয়ে দিতে পারি, যাতে তোমাদের সেই ত্রুটি বিচ্যুতিগুলো তোমাদেরকে তুলে ধরতে পারে, সেটার জন্যও কিন্তু আমাদের ইতিহাস পড়া কিন্তু প্রয়োজনীয়তা আছে। পরের হচ্ছে পঞ্চম, স্থিতিশীলতার বিরুদ্ধে। যদি সমাজ, সভ্যতা, সংস্কৃতি যদি অস্থিতিশীল হয়ে পড়ে, তাহলে কিন্তু সেই সমাজ সভ্যতা ক্রমশ পিছনের দিকে যাবে, সভ্যতার শিখরে এগিয়ে যেতে পারবে না। আমরা যদি ব্রিটেনের শিল্প বিপ্লবের পূর্বে রাজনৈতিক স্থিতিশীলতার কথা তুলে ধরি, তাহলে দেখব যে স্থিতিশীলতার কারণে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ব্যাপক প্রসার হয়েছিল, সেই একই অস্থিতিশীলতার কারণে অপরাপর ইউরোপীয় দেশগুলো কিন্তু শিল্প বিপ্লবে পিছিয়ে গিয়েছিল। ইংল্যান্ডের কাছে আস্তে আস্তে প্রায় আরও 50-100 বছর পর্যন্ত চলে গিয়েছিল। তাহলে স্থিতিশীলতাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এই স্থিতিশীলতার কারণেই কিন্তু সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতি উন্নতি সম্ভব। রাজনৈতিক এবং প্রশাসনিক উন্নয়ন। আমরা অতীতের রাজনৈতিক ইতিহাস, অতীতের অর্থনৈতিক ইতিহাস যদি আমরা পাঠ করি, তাহলে অবশ্যই আমরা সেই সব ভুল ত্রুটিকে আমাদের অতিক্রম করতে পারব, এবং সেই সব ভুল ত্রুটিগুলোকে যদি অতিক্রম করতে পারি, তাহলে বর্তমানে আমরা একটি উন্নত প্রশাসন গড়ে তুলতে অবশ্যই পারব। সেই বর্তমান কালকে কাজে লাগিয়ে আমরা কিন্তু একইভাবে আগামী দিনের ভবিষ্যৎকেও নিরূপণ করতে পারব। আজ যদি আমরা রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রে আমরা যদি বিভিন্ন
মহান আকবর থেকে শুরু করে আলফ্রেড নোবেল থেকে শুরু করে, আমরা যদি শেরশাহ থেকে শুরু করে, আমরা যদি বিভিন্ন নেপোলিয়ান থেকে শুরু করি, হ্যাঁ, পৃথিবীর শার্লেমান, হ্যাঁ, পেরিক্লিস, পৃথিবীর বিভিন্ন দেশের বেশ উল্লেখযোগ্য সময়গুলো সম্পর্কে আমরা যদি একটু ধারণা লাভ করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমাদের সেই শিক্ষা, সেই ত্রুটি বিচ্যুতিগুলো আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া সম্ভব হবে। আর এর ফলেই কিন্তু আমাদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক উন্নয়ন সম্ভব হবে। আমরা পূর্ববর্তী সমাজের ইতিহাস পাঠ করলে অবশ্যই আমরা বর্তমানের প্রশাসনিক ব্যবস্থার ত্রুটি বিচ্যুতিগুলো দূর করতে পারি। যেমন আমরা ধরি, যদি আমরা মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তরের বিষয়টি আমরা একটু দেখি, তাহলে অবশ্যই তাঁর ত্রুটিগুলো আমরা, তিনি রাজনৈতিক স্থানান্তর করেছিলেন, সেটা কিন্তু একটা যুগোপযোগী ঘটনা ছিল, কিন্তু তখনকার সমাজ, তখনকার সংস্কৃতি এটাকে গ্রহণ করতে পারেনি, সেখানে তার কিছু ভুল ছিল। এবার আমরা যদি তার রাজধানী স্থানান্তর, তার মুদ্রা পরিবর্তন বিষয়টাকে ধরে নিই, দিয়ে তার ত্রুটিগুলোকে আমরা কারেকশন করে নিই, তাহলে কিন্তু আমরা সেই সংস্কার থেকে অবশ্যই একটি সুফল লাভ করতে পারব। অর্থনৈতিক উন্নতি সফল, একইভাবে আমরা যদি এইরকম ইতিহাস দেখি, তাহলে অর্থনৈতিক উন্নতিরও আমরা একটা দিশা পেয়ে যাব। আমরা আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, এগুলো যদি পড়ি, তাহলে দেখব এই বিদ্রোহগুলোর পিছনে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, সমাজের অবস্থা কেমন ছিল। তাহলে ভ্রান্ত অর্থনীতির জন্য মানুষকে বিক্ষোভের পথে নেমে যেতে হয়েছিল, মানুষকে শাসকের বিরুদ্ধে অস্ত্র ধরতে হয়েছিল, যার ফলে একটা যুগের অবসান ঘটেছিল, একটা রাজবংশের অপসারণ ঘটেছিল, কয়েক শত বছরের অবসান ঘটেছিল। তাহলে আমরা এই ইতিহাস পড়লে, আমরা সেই সময়ের অর্থনৈতিক অবস্থার কথা জানতে পারলে, সেই অর্থনৈতিক ত্রুটি বিচ্যুতিগুলো আমরা নিশ্চয়ই ওভারকাম করতে পারব। আর সেই অর্থনৈতিক ত্রুটি বিচ্যুতিগুলো আমরা যদিও আমাদের অজান্তে চলে আসে, তাহলে সেই ত্রুটি বিচ্যুতিগুলোকে দূর করে আমরা অবশ্যই অসন্তোষ দূর করতে পারব। আমরা যদি নীল চাষের কথা দেখি, আমরা যদি সাঁওতাল বিদ্রোহের কথা দেখি, তাহলে সেখানেও দেখব ঠিক একইভাবে অনাচার, অত্যাচার কীভাবে কৃষকদের বিদ্রোহের পথে ঠেলে দিয়েছিল, সেগুলো কিন্তু আমরা অনায়াসে ইতিহাস পাঠ করে বলতে পারি। আর আমরাও কিন্তু ঠিক একইভাবে জনগণের উপর যখন বিভিন্ন ধরনের রাষ্ট্রশক্তির অর্থনৈতিক চাপ আসবে, রাজনৈতিক চাপ আসবে, বিভিন্ন সামাজিক চাপ আসবে, তখন কিন্তু আমরা সেগুলোকে সহজেই এড়িয়ে যেতে পারবো আর নিয়ন্ত্রণ করতে পারবো, আশু বিদ্রোহের হাত থেকে বাঁচতে পারবো। তাহলে আমরা একটি গঠনমূলক কাজ, কিন্তু ধ্বংসাত্মক রূপ দেখব, গঠনমূলক রূপ দেখব, আমাদের সমাজ, সংস্কৃতি, রাজনৈতিক কাঠামোকে সুন্দর করে দেব। ধর্মশৈলী, আমরা যদি ইতিহাসের বিভিন্ন অংশে বিভিন্ন ধর্মীয় পণ্ডিত, মহামানব, মহাপুরুষদের ইতিহাসের কথা পড়ি, তাহলে তাদের বিভিন্ন বাণী কীভাবে প্রভাবিত করেছিল তা আমরা ইতিহাসে অনুসন্ধান করতে পারব। আমরা ক্রুসেড, তার ফল কী হয়েছিল, তার পরিণতি কী হয়েছিল, ক্যাথলিক প্রটেস্ট্যান্টদের মধ্যে যে 30 বছর ধরে যুদ্ধ হয়েছিল তার প্রতিক্রিয়া কী হয়েছিল, জাতির পক্ষে কতটা ক্ষতি হয়েছিল, সামান্য ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে ক্রিমিয়া যুদ্ধ, ইউরোপীয় রাজন্যবর্গ যুদ্ধে নেমে পড়ল। তাহলে এই সব ধর্মীয় ইস্যুগুলো কীভাবে মানুষকে বিদ্রোহের পথে ঠেলে দেয়, কীভাবে অসন্তোষ বৃদ্ধি পায়, কীভাবে জনগণের রোষ তৈরি হয়, সেগুলো আমরা সহজেই পরিত্রাণ পেতে পারব। আবার যদি আমরা সম্রাট অশোকের ধর্মের কথা শুনি, আমরা যদি আকবরের শৈলীকুলের কথা দেখি, তাহলে সেখানেও দেখব তিনি একটি ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গ্রহণ করে তিনি কিন্তু দীর্ঘকাল রাজত্ব চালিয়েছেন এবং তিনি জনগণের সহানুভূতি লাভ করতে সক্ষম হয়েছেন। আবার অপরদিকে ঔরঙ্গজেব ধর্ম সহিষ্ণুতা নীতি নিতে পারেননি বলেই দেখা গেছে সাম্রাজ্যের চতুর্দিকে তিনি বিভিন্ন ধরনের বিপ্লব, বিদ্রোহের সঙ্গে
করেছেন এবং এক জাতিকে তিনি বিভিন্ন জাতিকে তিনি মোগল শাসনের বিরুদ্ধে, মোগল শক্তির বিরুদ্ধে খেপিয়ে তুলেছেন। তাহলে স্বাভাবিকভাবেই এই ধর্মীয় বিষয়েও কিন্তু একটা শিক্ষা আমাদের এই ইতিহাস থেকে আমরা পেতে পারি। সাংস্কৃতিক অগ্রগতি, পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস যদি আমরা সমালোচনা করি, পেরিক্লিসের যুগ দেখব, একটা গোল্ডেন যুগ ছিল, সুবর্ণ যুগ গ্রীসে। আমাদের ভারতবর্ষের গুপ্ত যুগ, সুবর্ণ যুগ নেপোলিয়নের সময়, আলেকজান্ডারের সময়, শার্লেমানের সময়। আমরা যদি বিভিন্ন সময়গুলোকে উল্লেখ করি, দেখব শুধু যে রাজনীতি করে গেছেন সেই সব শাসকরা তা নয়, কিন্তু সেই সব শাসকরা তাদের সেই সময়ে একটা সাংস্কৃতিক জাগরণ ঘটেছে। শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, বিজ্ঞান, শিল্প, নাটক, দর্শন বিভিন্ন ক্ষেত্রে সেই সময় ব্যাপক উন্নতি হয়েছে। তাহলে স্বাভাবিকভাবেই এই সময়ে এই ধরনের সাংস্কৃতিক উন্নতির কথাও কিন্তু আমরা এই ইতিহাস থেকে সংগ্রহ করতে পারি। কীভাবে একটা সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে গেল। তাহলে আজকে আমাদের কলকাতা বা আজকে আমাদের বড় বড় শহরের বিভিন্ন বিপর্যয়গুলো আমরা লক্ষ্য করতে পারি। তাহলে এটাও কিন্তু আমাদের সাংস্কৃতিক প্রভাব, একটা আমাদের সংস্কৃতি, আমরা মানুষ যা করে সেটাই তার সংস্কৃতি। তাই স্বাভাবিকভাবেই এই সাংস্কৃতিক অগ্রগতি এবং সাংস্কৃতিক অবনতি সবই কিন্তু আমরা এই ইতিহাসের বিষয় থেকে, এই অতীতের আয়না থেকেই আমরা কিন্তু সংগ্রহ করতে পারি। আবার জাতীয়তাবাদের ইতিহাস, তাহলে এই আমরা যদি আমাদের ভারতবর্ষে জাতীয় আন্দোলনের কথা দেখি, বিভিন্ন নাটক, বিভিন্ন সাহিত্য, বিভিন্ন রচনা, বিভিন্ন পত্রিকা, সেগুলো আমাদের জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে সাহায্য করেছে। তাহলে ইতিহাসের বিভিন্ন ঘটনা আমরা যদি ম্যাথসেনির অবদান দেখি, ক্যাভুরের অবদান আলোচনা করি, বিসমার্কের অবদান দেখি, আমরা কামাল আতাতুর্কের কথা দেখি, রাশিয়ার কথা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ইতিহাসে দীর্ঘকাল ধরে শোষিত, নিপীড়িত, নিষ্পেষিত জাতি ধীরে ধীরে তাদের মধ্যে দেশাত্মবোধ তৈরি হয়েছে, দেশের প্রতি ভালোবাসার অনুভূতি তৈরি হয়েছে, জাতীয়তাবাদ তৈরি হয়েছে। তাহলে সেই জাতীয়তাবাদের উপর সম্বল করে দেশ স্বাধীনতা লাভ করেছে, স্বাধীন চিন্তার আমদানি হয়েছে, পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই এর পেছনেও কিন্তু ইতিহাস, আত্মপ্রত্যয়ের বিকাশ ঘটেছে। তাহলে স্বাভাবিকভাবেই মানুষ তার অতীত ঐতিহ্যের অনুসরণ করেছে। প্রত্যেকটা মানুষ তার নিজস্ব সভ্যতা, সংস্কৃতির সেই বিকাশের তথ্য জেনেছে। মানুষের মধ্যে এবার আত্মপ্রত্যয় তৈরি হয়েছে, বিশ্বাস তৈরি হয়েছে যে মানুষই পারে তাকে আগিয়ে নিয়ে যাওয়া, তাতে যত পিছনে পড়াই। ইতালি ইউরোপের মধ্যে প্রথম নবজাগরণ হয়েছে, আবার সেই ইতালি 300-350 বছরের মধ্যেই হারিয়ে গেছে। আবার যখন সে তার অতীত গৌরব, তার আত্মপ্রত্যয় জেগে উঠেছে, তখন কিন্তু সে আবার স্বাধীনতার চেতনায় উদ্ভাসিত হয়েছে এবং সে প্রজাতন্ত্র, নাগরিক অধিকার, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে। তাহলে সে আত্মপ্রত্যয়, ভারতবাসীর কাছেও সে আত্মপ্রত্যয়, সেই অশোকের স্মৃতি, সেই বিজয় সিংহের লঙ্কা বিজয়ের স্মৃতি, সেই বুদ্ধদেবের স্মৃতি, যা আমাদেরও গর্বের বিষয়। সেই গর্বই আমাদের জাতীয়তাবাদ, আমাদের দেশাত্মবোধ, আমাদের দেশপ্রীতি জাগিয়ে তুলেছে। দুর্যোগ সম্পর্কে সতর্কতা, ইতিহাস বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জনজাতির বিভিন্ন দুর্যোগে বিভিন্ন সময়ের সাক্ষী আছে। 76-এর মন্বন্তর, 50-এর মন্বন্তর, এসব ভয়াবহ দুর্ভিক্ষ, ইংল্যান্ডের ব্ল্যাক ডেথ, গ্রীসের প্লেগ, এই সব ঘটনাগুলো কি হয়? বর্তমানের সভ্যতা, সংস্কৃতি তার পূর্ব অভিজ্ঞতার নিরিখে সেগুলোকে বিচার করে, সেগুলোকে প্রতিরোধ করতে সক্ষম হয়। আজ আমাদের হয়তো আমাদের কোনো মন্বন্তর হয়নি, বা হয়তো বিরাট মড়ক আসেনি, কিন্তু আমরা এর জন্য অতীতে শিক্ষা আমাদের আছে। কিভাবে রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করলে, কিভাবে জনবন্টন ব্যবস্থাকে ধরে রাখতে পারলে মানুষের সেই ব্যাপক মহামারী মড়ক আসবে না, সেটা আমরা ইতিহাসের থেকে আমরা শিক্ষা নিতে পারি।
এখন হয়তো তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার এই যে একটা বিশ্বে মড়ক চলছে, মহামারী, সেটা কিন্তু আজ আমরা পাচ্ছি। হ্যাঁ, এখানে আমরা পাচ্ছি না, এই না পারার কারণও আছে। না পারার কারণ হচ্ছে আমরা একটু বেশি শিখে ফেলেছি, আমরা একটু বেশি আধুনিক হয়ে গেছি। আর একটু বেশি শিখে নেওয়া আর একটু বেশি আধুনিক হয়ে যাওয়ার ফলেই আমাদের পূর্ববর্তী ইতিহাস, পূর্ববর্তী অভিজ্ঞতা আমরা সেগুলোকে কাজে লাগাইনি, সেগুলো পুরাতন সেকেলে বলে সেগুলোকে আজ সরিয়ে দিয়েছি। কিন্তু আমরা যদি এই মড়ক প্রতিরোধ করতে সেই পুরানো সেকেলে ধ্যান ধারণাগুলোকে কিছুটা নিয়ে আসি, পরিষ্কার পরিচ্ছন্নতা, দূরত্ব, এইসব বিষয়গুলো আমরা ভাবি, অবশ্যই আমরা অনেকটা প্রতিরোধ করতে পারব। তাহলে স্বাভাবিকভাবেই আমাদের এই মড়ক কিন্তু আমাদের বেশি শিক্ষিত হয়ে যাওয়ারই ফল। এছাড়া পররাষ্ট্রনীতি বিষয়ে জ্ঞান লাভ, আমরা ইতিহাসের মধ্যে দিয়ে যেমন দেশের রাষ্ট্রনেতাদের রাষ্ট্রনীতির বিভিন্ন বিষয়ে আমরা জানতে পারি, সেখানে ইতিবাচক নেতিবাচক, তেমনই আমরা বৈদেশিক নীতির ক্ষেত্রে, অর্থাৎ একটা রাষ্ট্র অন্য রাষ্ট্র সম্পর্কে কী ধরনের নীতি গ্রহণ করছেন, ইতিবাচক তার নেতিবাচক সব দিকগুলোই আমরা বুঝতে পারি। আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিস্থিতিতে জওহরলাল নেহেরু, আমরা যদি জোট নিরপেক্ষ আন্দোলনের কথা জানি, সেটাও কিন্তু ভারতের একটা বড় বিদেশ নীতি ছিল। এই জোট নিরপেক্ষ আন্দোলন অন্তত ভারতবর্ষ কোনো পক্ষেই অংশ নেয়নি, কি ধনতান্ত্রিক পক্ষ কি সমাজতান্ত্রিক পক্ষ, উভয় পক্ষ থেকে সমান দূরত্বে অবস্থান করেছে। স্বাভাবিকভাবেই উভয় শক্তির কাছ থেকে ভারতবর্ষ সাহায্য পেয়েছে এবং উভয়ের কাছে সমানভাবে গ্রহণযোগ্য ছিল। আবার আমরা দেখব এই বলিষ্ঠ পররাষ্ট্রনীতি গ্রহণ করতে না পারার ফলে দেখা গেছে যে লুই ফিলিপকে সিংহাসনচ্যুত হতে হয়েছে। তিনি বিভিন্ন উল্লেখযোগ্য ক্ষেত্রে ফ্রান্সের দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারেননি, যার জন্য জনমনের সহানুভূতি অর্জন করতে পারেন। আবার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব উড্রো উইলসনের 14 পয়েন্টসের উপর ভিত্তি করেই কিন্তু তিনি জাতিসংঘের প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। সেই জাতিসংঘ ব্যর্থ হোক, কিছুকাল ইউরোপে শান্তি প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিল। তাহলে স্বাভাবিকভাবেই আমরা কিন্তু বৈদেশিক নীতি বা পররাষ্ট্রনীতি সম্পর্ক কিন্তু ইতিহাস থেকে আমরা অনেক তথ্য সংগ্রহ করতে পারি, যা আমরা বর্তমান এবং ভবিষ্যতের একটা রূপরেখা তৈরি করতে পারি। তাহলে স্বাভাবিকভাবেই আমরা এই পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব আলোচনা করতে গিয়ে আমরা এটুকু বুঝতে পারলাম যে ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে সময় কাল পঞ্জি মেনে আধুনিক ঐতিহাসিকরা পরীক্ষামূলক পদ্ধতিতে নিরপেক্ষভাবে যে ইতিহাস রচনা করেছেন তা আমরা কিন্তু গৌণ মাধ্যম অপেক্ষা, যেহেতু ইতিহাস প্রাথমিক উপাদানের উপর নির্ভর করে, প্রাইমারি সোর্সের উপর নির্ভর করে রচিত হয়, তাই ইতিহাস অনেক বেশি গ্রহণযোগ্য এবং বেশি নির্ভরযোগ্য। ইতিহাস যদি সেকেন্ডারি সোর্স দ্বারা ইতিহাস রচিত হতো তাহলে ইতিহাস কিন্তু এতটা নিরপেক্ষ নির্ভরযোগ্য হতো না। এখন হয়তো তোমরা বলতে পারো, স্যার তাহলে এই সেকেন্ডারি সোর্সগুলো কি? এই যে বিভিন্ন মৌখিক ঐতিহ্য, জনশ্রুতি, লেজেন্ড, এইসব বিষয়। তাই আমরা প্রাইমারি সোর্সের উপর ভিত্তি করে ঐতিহাসিকরা ইতিহাস রচনা করেছিলেন বলে বিভিন্ন সময়ে নিরপেক্ষ বিজ্ঞানসম্মত দৃষ্টি দিয়ে তারা ইতিহাসকে পরিবেশন করেছেন, যার ফলে আমরা ইতিহাস থেকে আমরা বর্তমান সময়ের এগিয়ে যাওয়া এবং ভবিষ্যতের রসদ আমরা সংগ্রহ করতে পারি এবং বিভিন্ন দিক থেকে তার মাল মশলা আমাদের সমৃদ্ধ করে, আর এর দ্বারা আমরা অনেক বেশি উপকৃত হই এবং আমরা সঠিকভাবে শিক্ষিত হয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা নতুন বিশ্ব আমরা তুলে দিতে পারি। ঠিক আছে, আমরা তাহলে এখন পড়লাম পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব। এবার আমরা একটু সংক্ষেপেই একটু তোমাদের কাছে বলে দিই, বুঝিয়ে নিই ইতিহাস, আধুনিক ইতিহাস লেখন পদ্ধতি। আধুনিক ইতিহাস লেখন পদ্ধতি, তাহলে সেটা কি কোনো বিশেষ কোনো যন্ত্রতন্ত্র দিয়ে লেখা হচ্ছে নাকি? যন্ত্র তো দিন বদলের সঙ্গে সঙ্গেই আধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তি, বিজ্ঞান তো ব্যবহার হচ্ছেই,
তবু আমরা একটু জেনে নিই যে ভারতবর্ষে কিন্তু প্রাচীনকালে তেমন কোনো ইতিহাস রচিত হয়নি। ভারতবর্ষে বিভিন্ন সাহিত্য, দর্শন এইসব রচনা করতেই কিন্তু তারা বেশি আগ্রহী ছিল। যেমন গ্রিস, রোম এইসব দেশে একটা ধারাবাহিক ইতিহাস রচিত হয়েছে, আরব দেশ, হ্যাঁ, কিন্তু আমাদের ভারতবর্ষে কোনো ধারাবাহিক ইতিহাস রচিত হয়। হেরোডোটাস, তাকে বলা হয় ইতিহাসের জনক, তিনি ইতিহাস লিখেছেন, প্রাচীন বহু ইতিহাস তিনি জনশ্রুতির উপর ভিত্তি করে ইতিহাস লিখেছেন, আমরা আগেও দেখেছি, মৌখিক ঐতিহ্যের উপর ইতিহাস লিখেছেন। পরবর্তী ক্ষেত্রে থুকিডিডিস, যাকে বলা হয় বৈজ্ঞানিক ইতিহাসের জনক, কেন না তিনি ইতিহাসের মূল বৈশিষ্ট্যকে অপরিবর্তিত রেখেছেন। মূল বৈশিষ্ট্যকে অপরিবর্তিত রেখে তিনি সেটাকে সমালোচনামূলকভাবে তার সেই ইতিহাসকে তিনি লিখেছেন, তুলে ধরেছেন। আবার আমরা দেখব ইবনে খালদুন, যাকে আধুনিক ইতিহাস চর্চার জনক। তাহলে হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জন্য, থুকিডিডিসকে বলা হয় বৈজ্ঞানিক ইতিহাসের জন্য, ইবনে খালদুনকে বলা হয় আধুনিক ইতিহাস চর্চার জন্য। এরকম আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে আগিয়ে আছেন আরও বেশ কিছু, যেমন লিওপোল্ড ভন র্যাঙ্কে, ফিশার, লাদুরি, মার্ক ব্লক, হ্যাঁ, এরা আধুনিক ইতিহাস চর্চা করেছেন। আধুনিক ইতিহাস চর্চার মূল বিষয়ই বলেছি আমি, শুধু যে মানুষের উচ্চবিত্ত মানুষের কথাই নয়, উচ্চবিত্ত থেকে সমাজের সর্বস্তরের মানুষের সমাজ, সংস্কৃতি, খাওয়া দাওয়া, শিক্ষা, খেলাধুলা, বিজ্ঞান, সংস্কৃতি, ধর্ম, অর্থনীতি, সভ্যতা, সমস্ত বিষয়ে সামগ্রিক ইতিহাস, টোটাল হিস্ট্রি রচিত হয়েছে। তাই এরা হলেন সেই আধুনিক ঐতিহাসিক, যারা আধুনিক ইতিহাস রচনায় গুরুত্ব দিয়েছে। যাই হোক, এখন ইতিহাস রচনার উপাদান। ইতিহাস রচনার উপাদান বলতে আমরা জানি একটা লিখিত উপাদান, একটা প্রত্নতাত্ত্বিক উপাদান। লিখিত উপাদানও বিভিন্ন রকমের লেখা, গ্রন্থ, বই, ধর্মীয় সাহিত্য, তামিল লোকসাহিত্য, আঞ্চলিক ইতিহাস, বিভিন্ন ধরনের বিষয় আছে, বৈদেশিক বিবরণ, দেশীয় বিবরণ। আবার প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে তোমরা লিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, বিভিন্ন সভ্যতা, ধ্বংসাবশেষ, এসব বিষয়গুলো। এছাড়াও ইতিহাসের উপাদানগুলোকে সাধারণত ভাবা হয় ইতিহাস ও ঐতিহাসিক, মানে ইতিহাস রচনা করার জন্য ঐতিহাসিকের অবদান অবশ্যই স্বীকার্য, না হলে ইতিহাস রচিত হবে না। ঐতিহাসিক তথ্য বা উৎসর প্রয়োজন। ঐতিহাসিক তথ্যের উৎস, অর্থাৎ কোথা থেকে সেই তথ্য সংগ্রহ করছি, কিভাবে তথ্য সংগ্রহ করছি, সেই তথ্যটা কেমন, তার উপর ভিত্তি করেও কিন্তু ইতিহাসের প্রকৃতি নির্ভরশীল। এছাড়া ইতিহাস রচনার জন্য ঐতিহাসিক পদ্ধতি, তাহলে এটি ঐতিহাসিক সেই সব তথ্যকে কীভাবে পরীক্ষামূলকভাবে, আমরা আগেই বললাম, পেশাদারি ইতিহাসের ক্ষেত্রে কল্পনা থাকবে না, পক্ষপাত থাকবে না, পরীক্ষামূলক বিষয় থাকবে, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি থাকবে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকবে, সেইভাবে ইতিহাস রচিত হবে। তো ভারতবর্ষে বললাম আগে ইতিহাস রচিত সেইভাবে হয়নি, যেভাবে রোম, গ্রিস ইতিহাস রচিত হয়েছে। ভারতবর্ষে সেই রকম ইতিহাস রচনা সত্যিই অনুপস্থিত। এখন ঐতিহাসিক লিখন পদ্ধতি। লিখন পদ্ধতি বলতে কীরকমভাবে? উৎস সংগ্রহ। প্রাথমিকভাবে ঐতিহাসিককে উৎসতে যেতে হবে, কোথায় তিনি সেই সব তথ্য পাচ্ছেন, সেই সব তথ্যকে নির্দিষ্টভাবে সংগ্রহ করতে হবে, সেগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে, এবং সংরক্ষণ করার পর তার উৎসগুলোকে ঠিক খুঁজে বের করতে হবে, দিয়ে তাকে ইতিহাস রচনায় আগিয়ে যেতে হবে। সেখানে বিভিন্ন ধরনের উৎস হতে পারে, বিভিন্ন উপাদান হতে পারে। আমরা বললাম সেকেন্ডারি সোর্স, আবার প্রাইমারি সোর্স। তাহলে সব কিছুর মধ্যেই, যেমন তোমরা সোনার দোকানে গেলে তুমি সোনা রূপা যাই দাও, সে তার মূল সোনার বা রূপাটি সে জেনে ফেলে। যাই হোক, তার সেই কষ্টি পাথরে ঘষে সে আসল হিরেটি বা আসল পদার্থটি সে খুঁজে পায়। তেমনি ইতিহাসকেও প্রাইমারি, সেকেন্ডারি বিভিন্ন উপাদানের মধ্যে তার কষ্টি পাথরে ঘষেই তাকে কিন্তু সঠিক উপাদানটিকে ওখান থেকে খুঁজে বের করে নিতে হবে, নাহলে কিন্তু ইতিহাস অপেশাদারি হয়ে যায়, ইতিহাস কল্পনা আশ্রিত হয়ে যায়, ইতিহাসে সঠিক তথ্য থাকে না, তা নিষ্প্রাণ হয়ে যায় এবং মানুষকে ভুল শিক্ষা দেয়। তো যাই হোক, এখন প্রথমেই আমরা দেখব ইতিহাস যেভাবে লিখন সংগ্রহ করা হয়। প্রথম হচ্ছে উৎস, বিভিন্ন ক্ষেত্র থেকে, যে বললাম প্রাথমিক, সেকেন্ডারি, হ্যাঁ। তো তারপর হচ্ছে উৎসের শ্রেণীবিভাগ। তো আমরা প্রথম উৎসগুলোকে রেডি করলাম, বিভিন্ন ধরনের সেগুলোকে ভাগ করলাম, তারপর সেগুলোকে একটা নির্দিষ্ট ক্লাসিফিকেশন করব, নির্দিষ্টভাবে ভাগ করব, বিভিন্ন
অংশকে, সেগুলো কোথায় কোনগুলো প্রত্নতাত্ত্বিক উপাদান, কোনগুলো লিখিত উপাদান, কোনগুলো সাহিত্যিক উপাদান, কোনগুলো প্রাথমিক উপাদান, কোনগুলো সেকেন্ডারি উপাদান, এগুলো বিভিন্নভাবে তাকে শ্রেণীবিভাগ করতে হবে এবং শ্রেণীবিভাগ করে তাকে সেগুলোকে রাখতে হবে। তারপর কি করতে হবে, আলাদা আলাদা করে ভাগ করলাম। আমি এটা একটা প্রত্নতাত্ত্বিক উপাদান পেয়েছি, এটা একটা লিখিত উপাদান পেয়েছি, এটা একটা রাষ্ট্রের দলিল পেয়েছি, হ্যাঁ, এটা তো কোনো জাদুঘরের অস্তিত্ব পেয়েছি। তাহলে সেগুলোকে আমি প্রথমে ক্লাসিফিকেশন আলাদা করে নিয়েছি, আলাদা করে তাকে সাজিয়ে নিয়েছি। তারপরে এবার সেই উৎসগুলো নিয়ে আমাদের গবেষণা করতে হবে, সেগুলোকে গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে যে সেগুলো কোথায় পেয়েছি, কীভাবে পেয়েছি, সেগুলো সেখানেরই সহজাত না সেগুলো অন্য জায়গা থেকে নিয়ে আসা না কীভাবে, সেই যাই হোক সেই বিষয়গুলো আমাদের প্রথমে সেই উৎস সম্পর্কে গবেষণা করতে হবে। যেমন আমরা যদি বলি সিন্ধু সভ্যতা মাটি খুঁড়ে সেখানে পাওয়া গেল, আবার হয়তো দেখা গেল যে কোথাও কোনো জায়গাতে কিছু হাড়গোড় পাওয়া গেছে, তাহলে সেই উৎস সম্পর্কে সঠিকভাবে গবেষণা করলেই সেটা সভ্যতার সঙ্গে সম্পর্কযুক্ত কিনা না সেটা কোনো গোরস্থান না ওটা অন্য কোনো ক্ষেত্র ছিল, সেগুলো সহজেই কিন্তু বুঝতে পারা যায়। তারপর কী হবে, সেই সব তথ্যগুলো পাওয়ার পর উৎস সম্পর্কে গবেষণা করার পরে সেগুলো কার্যকারণ তত্ত্ব, যে সব কিছুর পিছনে একটা নির্দিষ্ট কারণ আছে, সেই কারণটি তাকে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার মাধ্যমে তাকে সেই কারণকে খুঁজে বের করতে হবে। যে কোনো একটা ঘটনা তোমরা ধরলাম, হয়তো তোমরা সিরাজউদ্দৌলার সম্পর্কে হয়তো খবর নিতে গেছো, ওখানে দেখতে গেছো, বেড়াতে গিয়ে তোমরা হয়তো দেখা গেল বিভিন্ন তথ্য পাচ্ছ, এখানে তো আলাদা করে কারণ কোথাও লেখা নেই যে কেন কী করে সিরাজের সঙ্গে মির্জাফরের বিরোধ, ইংরেজদের সঙ্গে বিরোধ হয়েছিল। তাহলে তোমাকে সেখানে কার্যকারণ তথ্য কিন্তু সেই সমস্ত কিছু তথ্য প্রমাণ থেকে তোমাকে বের করতে হবে, কারণ সবসময় কার্যের পিছনে কিন্তু সমস্ত কারণ লুকিয়ে থাকে। আবার তোমরা যদি প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিষয় জানতে চাও তাহলে কিন্তু সে একই তথ্য। এবার তুমি তথ্য নিলে সেগুলোর পরীক্ষা নিরীক্ষা করলে, ক্লাসিফিকেশন করার পরে সেটা কার্যকারণ তথ্য বের করলে, বিশ্লেষণ করলে, তারপরে সেটাকে এবার রাখতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে। যেন আমি বলি তোমরা একটা বাড়িতে কিছু খাবার তৈরি, সব খাবারটাই তো সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে না, তাই সেটাকে কী করতে হচ্ছে, তো কোনো ফ্রিজে বা অন্য কোনোভাবে সেটাকে আলাদা করে রাখতে হবে, সংরক্ষণ করতে হবে, কেন, যাতে পরে সেটাকে লাগবে। তাহলে সেই রকমভাবে তাহলে ইতিহাস তথ্য বেরোলো, আলাদা হলো, বিশ্লেষণ হলো, পরীক্ষা নিরীক্ষা হলো, এবার সেটাকে কিন্তু আমাদের সংরক্ষণ করতে হবে, কারণ সংরক্ষণ ঠিকঠাকভাবে করতে পারলেই তবে কিন্তু সেখান থেকে তথ্য আমরা পাবো, নাহলে কিন্তু সেই সংরক্ষণ ঠিকঠাক না হলে কিন্তু আবার ভুল, আবার সেই উল্টো পাল্টা এলোমেলো বিষয় আমাদের কাছে চলে আসবে। তাই আমাদের যে কোনো ঘটনার পিছনে ইতিহাসকে জানতে গেলে কিন্তু সেই তথ্যগুলোকে এবার তৈরি হয়ে যাওয়া বিষয়গুলোকে এবার আমাদের ধীরে 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 পর সেটাকে সংরক্ষণ করে রাখতে হবে, যেখান থেকে কিন্তু আমরা ধারাবাহিকভাবে একটা ইতিহাস রচনা করতে পারি। সেই তথ্যগুলোকে নেব আমরা, ওই যে সংরক্ষণ করলাম, তারপর সেখানে ধারাবাহিকতা মেনটেন করব, বিভিন্ন সেখানে স্থান সময় সব কিছুর উল্লেখ আছে, তাহলে সেই স্থান সময় কাল নির্দিষ্ট একটা একে সেটাকে আমরা ধরে নিতে পারছি, সেই সময়কালকে ধরে সেটা এই সময়ের যুগ, এই জিনিসগুলো আমি পেয়েছি, এটা গুপ্ত যুগের যুগ, গুপ্ত যুগের বিষয়, এগুলো হয়তো পাল সেন যুগের, এই টেরাকোটার বিষয়, হ্যাঁ, আবার হয়তো দেখা যাচ্ছে এটা আমাদের নবমী আমলের, বা হয়তো এটা মুঘল যুগের। বিভিন্ন সময়কে আমরা পরপর সাজিয়ে ধারাবাহিকতাকে আমাকে মেনটেন করতে হবে। এই কাল নির্ণয় বা ধারাবাহিকতা এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তারপর হচ্ছে ভৌগোলিক অবস্থান। এবার কাল নির্ণয় করে নেওয়ার পরে ভৌগোলিক অবস্থান দেখে নেওয়া, কোথায় সেটি পাওয়া গেছে প্রাপ্তবস্তুটি, কতটি এলাকা জুড়ে। আমরা যদি সিন্ধু সভ্যতার এলাকা খুঁজি তাহলে দেখব কত দূর সেটা বিস্তৃত হয়েছিল, পূর্বে পশ্চিমে কতটা, উত্তরে দক্ষিণে কতটা। এমনরূপভাবে আমরা নবমী আমলের কথা জানি, সেখানেও কিন্তু আমরা দেখব, আমরা যদি গুপ্ত যুগের কথা কোনো বিষয় পাই, আমরা যদি পালসেন যুগের পাই, আমরা যদি মহাস্থানগড়ের যদি যাই, যেখানে আমরা শশাঙ্কের রাজত্বকালের বিষয়গুলো, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের কিন্তু সেখানে একটা ভৌগোলিক অবস্থান পরিষ্কারভাবে উল্লেখ থাকে, যেখান থেকে আমরা কিন্তু সমস্ত তথ্য পাওয়ার পরে সেই ভৌগোলিক অবস্থানটা আমরা অন্তর্ভুক্ত করতে পারি। তাহলে স্বাভাবিকভাবেই ঐতিহাসিক তার নির্দিষ্ট পদ্ধতি মেনে ইতিহাস রচনা করতে হয়। তথ্যকে প্রথমে তাকে উৎস থেকে তথ্য সংগ্রহ করতে হয়,
সেই তথ্যটাকে বাছাই করতে হয়, সেই তথ্যের শ্রেণীবিভাগ করতে হয়, সেই তথ্য সম্পর্কে গবেষণা করতে হয়, গবেষণার পরে সেটা কার্যকারণ তথ্য বের করা হয়, কার্যকারণ তথ্য বের করার পরে সেখানে সঠিকভাবে সেটাকে একটা সাজিয়ে সেটাকে সংরক্ষণ করতে হয়, সংরক্ষণ করার পর সেটাকে ধারাবাহিকতা মেনে তার সঠিক কাল পুঞ্জি সময় উল্লেখ করে অবস্থান উল্লেখ করে তখন আমরা ইতিহাস লিপিবদ্ধ করতে হবে বা ইতিহাস রচনা। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত আজ আসি, আবার পরের দিন আমরা পরের অংশ